সো আপনাদের এক্সামটা আজকে হচ্ছে 20 মার্কসের পরীক্ষা, 30 মিনিটস টাইম পাবেন, ঠিক আছে? তো এই তিনটা কোয়েশ্চেনই আপনাদেরকে অ্যানসার করতে হবে। তো যে পেজ একটু ক্লিক করছে আমি কোয়েশ্চেনটা বলে দিই। ফার্স্টটা ছিল ইলাস্ট্রেট how synchronous motors and induction motors vary in their working mechanism. একটা কোয়েশ্চেনের অ্যানসার করতে থাকেন, আমি এগুলো বোর্ডে লিখে দিচ্ছি। না, ফার্স্টে যখন আপনি হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করছেন ওয়ার্কিং মেকানিজমের, ওইখানে আপনার ছবি না আঁকলেও চলবে, যদি ড্র করতে পারেন টাইম পান তাহলে ড্র করে দিন। আমি ফার্স্ট কোয়েশ্চেনটা লিখলাম না, সেকেন্ডের থেকে লিখে দিচ্ছি। প্রথমটা ছিল হচ্ছে ইলাস্ট্রেট হাউ সিনক্রোনাস মোটরস এন্ড ইন্ডাকশন মোটরস ভ্যারি ইন देयर ওয়ার্কিং মেকানিজম। লেখা স্টার্ট করেন সবাই। Second question, that to what extent do the simplicity, cost effectiveness, efficiency and versatility of induction motors contribute to their widespread use in both industrial and domestic application? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে which core principles govern the functioning of an induction motor? এই তিনটা অ্যানসার করতে হবে। এক নম্বরটা আচ্ছা, এক নম্বরটা ছিল এটাও চলে গেছে। এক হচ্ছে illustrate how synchronous motors and induction motors vary in their working principle. Working mechanism principle একই। আমি কি ব্যাখ্যা করতে হবে নাকি পয়েন্ট আকারে দিতে হবে? এটা দুইটার মধ্যে আপনি কম্পারিজন যেভাবে বোঝাতে পারেন, এটা 5 মার্কসের জন্য। এক্সামে যখন আসবে তখন ডায়াগ্রাম ড্র করবেন। এখন আপনাদেরকে যেহেতু সময় কম দিচ্ছে, এজন্য এই ফার্স্ট কোয়েশ্চেনে ডায়াগ্রাম ড্র না করলেও চলবে। না না,
আমাদের কোয়েশ্চেন হচ্ছে তিনটা দেওয়া হয়েছিল ক্লাস টেস্টের জন্য, তিনটাতে ছিল 20 মার্কস, বাট ফাইনাল পরীক্ষায় মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকম থাকবে না। ওকে, যেহেতু তিনটার জন্য আমি হচ্ছে 20 মিনিটস মতো আপনাদেরকে 30 মিনিট সময় দিয়েছিলাম, ওই জন্য ডায়াগ্রাম ড্র করতে মানা করলাম। সবাই জমা দিয়েছে? আচ্ছা, বাকি দুইটা কোয়েশ্চেন নিয়ে আমার বলার কিছু নাই। 1 and 3 একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল, to illustrate how synchronous motor and induction motors vary in their working mechanism, আর লাস্ট একটা ছিল হচ্ছে which core principles govern the functioning of an induction motor। দ্যাট মিন্স হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটা আপনাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর এসেছিল, আর ফার্স্ট যে কোয়েশ্চেনটা ওটা হচ্ছে what are the basic difference between synchronous and induction motor in their working mechanism, এই টাইপের প্রশ্ন। সেকেন্ড যে কোয়েশ্চেনটা, এটা কি কেউ অ্যানসার করেছেন? সেকেন্ড কোয়েশ্চেনটা আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যানসারটা আমি হচ্ছে আপনাদের জন্য একটু রেডি করে রেখেছি। যদি এরকম পরীক্ষায় স্পেসিফিক ওয়েতে কোনো কিছু মেনশন করা থাকে যে টু হোয়াট এক্সটেন্ট টু দ্য সিম্পলিসিটি, কস্ট এফেক্টিভনেস, এফিসিয়েন্সি এভাবে মানে মেনশন করা থাকে, তখন হচ্ছে আপনাদেরকে এই পয়েন্টগুলো নিয়ে একটু এলাবোরেট ডিসকাস করতে হবে। যেমন সিগনিফিকেন্সের ক্ষেত্রে আমরা যদি সিম্পলিসিটিটা কনসিডার করি, তাহলে ইন্ডাকশন মোটরস হ্যাভ fewer moving parts compared to the other types of motors like DC motor, which reduces the chances of mechanical failures and simplifies repairs। তো এগুলো হচ্ছে আমরা ক্লাসেও আলোচনা করেছিলাম, রাইট? যে এখানে যেহেতু আমাদের মেকানিক্যাল ফেলিয়ার হওয়ার চান্সেস কম থাকে, তারপরে হচ্ছে আপনার মেইনটেইন করাটা কতটা ইজি, এগুলো কিন্তু ক্লাসেও বলা হয়েছে। কিন্তু যখন আপনাকে স্পেসিফিক ভাবে পয়েন্ট বলে দিবে, তখন ওই পয়েন্টের অ্যাক্রসে আপনাকে সিগনিফিকেন্সটা লিখতে হবে আর অ্যাপ্লিকেশনসটা বলে দেওয়া লাগবে। ওকে, সিগনিফিকেন্সে দুইটাই কি করতে হবে, মানে যে ফিউয়ার পার্টস ইজি অফ মেইনটেনেন্স, হ্যাঁ এভাবে ভাগে লিখতে হবে। ম্যাম এটা তো আমরা কাজ করছিলাম, আপনি বুঝতে পারবেন যে এখানে ইলাবোরেট করে নেই, জাস্ট দেখছি ফিউয়ার পার্টস ইজি মেইনটেনেন্স, জাস্ট এই টপিকগুলো দিয়ে হালকা একদম লিখে দিতে। এখন মানে ক্লাস টেস্টের জন্য ওকে, বাট ফাইনালে যেহেতু আপনারা 2 আওয়ার্স টাইম পাবেন, ক্লাস এই টাইপের কোশ্চেন আসলে মার্কটা ওইভাবেই ডিস্ট্রিবিউট করা থাকবে, সুতরাং এখানে একটু আপনার ঠিকভাবে লিখতে হবে। হয়তো তখন এতগুলো না দিয়ে আমি আপনাদেরকে সিম্পলিসিটি, কস্ট ইফেক্টিভনেসটা দিতে পারি, ঠিক আছে? তখন এই সিম্পলিসিটি আর কস্ট ইফেক্টিভনেস এগুলোর অ্যাক্রসে আপনার যত কিছু লেখা আছে সবকিছুই মেইনটেইন করতে হবে। যেমন আমরা কস্ট ইফেক্টিভনেসটা কিভাবে বোঝাতে পারি, লোয়ার ইনিশিয়াল কস্ট, দ্য প্রোডাকশন কস্ট অফ ইন্ডাকশন মোটরস আর জেনারেলি লোয়ার, মেকিং দেম অ্যান ইকোনমিক্যাল চয়েস ফর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড কনজিউমার্স। আর রিডিউস অপারেটিং কস্ট, এগুলো আপনাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে। আর অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, কনজিউমার গুডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। আর এফিসিয়েন্সি যদি আসে, এফিসিয়েন্সির মধ্যে অবশ্যই এই যে এইচভিএসি সিস্টেম যেটা আছে এটা মেনশন করবেন। এটা বলতে যেটা বোঝায় হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, ঠিক আছে? হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেম যেটা আছে ওই সিস্টেমটাকে আমরা টোটালি একসাথে ইন শর্ট বলি হচ্ছে এইচভিএসি সিস্টেম। এর উপরে কিন্তু অনেকে প্রজেক্ট ওয়ার্কও করে। ধরেন আপনার হচ্ছে যে বিভিন্ন বিল্ডিং এ কিংবা হলো যে কোনো একটা আপনার অডিটোরিয়ামে কিভাবে ডিজাইন করলে এগুলোকে আমরা এফিশিয়েন্ট ওয়েতে বা কস্ট ইফেক্টিভনেস ওয়েতে আমরা মানে কাজটা করতে পারি, এই ধরনের প্রজেক্ট ওয়ার্কও কিন্তু আছে। বুঝতে পেরেছেন? এজন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে efficiency is crucial in heating, ventilation and air conditioning system to reduce energy consumptions and cost। মানে আমাদের এনার্জি কনজাম্পশনটা কমানোর জন্য আর কস্টটাকে কমানোর জন্য এই সিস্টেমটা মেইনটেইন করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? Then electric vehicles, efficient induction motors help maximize the range and performance of electric vehicles। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমি আপনাদেরকে এটা পিডিএফ কপি আকারে গ্রুপে বা ইয়াতে পোর্টালে আপলোড করে দিব। নেক্সট হচ্ছে এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া ছিল। এই ম্যাথমেটিক্সটা আমি ক্লাসে আগেও করিয়েছিলাম, রাইট? দ্য ফ্রিকোয়েন্সি এন্ড ইনডিউসড ভোল্টেজ ইন দ্য রোটার অফ সার্টেন 6 পোল, এটা অনেকবার পড়ানো হয়েছে। আর এই ম্যাথটা মোস্ট প্রবাবলি আমি ক্লাসে একদম আপনাদেরকে হাতে ধরে করাই নাই,
কিন্তু যে ফর্মুলাগুলো শেখানো হয়েছে এর মধ্যে বেশ কিছু ফর্মুলা আপনারা পাবেন, যেমন হচ্ছে এনএস ক্যালকুলেশনের জন্য যে 120 f ডিভাইডেড বাই p, অথবা স্লিপ ক্যালকুলেশন ns মাইনাস nr ডিভাইডেড বাই ns, এইগুলো আপনাদেরকে আগেও দেখানো হয়েছিল। কিন্তু এখানে অ্যাডিশনাল কিছু টার্ম আছে, যেমন এইটার আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স পার ফেজ কত, এরকম ভাবে হচ্ছে আপনারা স্পেসিফিক ওয়েতে কোনো ম্যাথ সলভ করেননি। তো এখানে একটা পোরশন আপাতত বুঝবেন আর একটা বুঝবেন না, যেটা বুঝবেন না ওটা আপাতত একটু হোল্ডে রাখবেন। লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজের সাথে ফেজ লাইন কারেন্ট, এগুলোর সম্পর্ক কি জানেন? পাওয়ারের কি এটাই ফার্স্ট কোর্স? আচ্ছা, তাহলে এটা আমাকে আগে পড়া নিতে হবে। ওয়াই ডেল্টা কানেকশন সম্পর্কে পড়েছেন? জি মিস। ওয়াই 101 কোর্সে তো হচ্ছে ওয়াই ডেল্টা কানেকশন ছিল। তো এই ওয়াই ডেল্টা কানেকশনের উপর বেস করে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যেমন এই অঙ্কটা যে 150 kVA bank of Y delta connected step down transformer has an input line voltage of 4160 volt and an output line voltage 240 volt. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমাদের হাই সাইড ভ্যালু আর লো সাইড ভ্যালু আমরা কি মান দেখেই বুঝতে পারছি না? ইনপুট লাইনের একদিকে আছে হচ্ছে 4160 ভোল্ট, দ্যাট মিন্স এটা আমাদের হাই সাইডের যে ভোল্টেজের ভ্যালু এটা দিবে, আর আউটপুট লাইন ভোল্টেজটা আছে 240 ভোল্ট, এটা হচ্ছে আমাদের লো সাইডের যে ভোল্টেজটা লাইন ভোল্টেজ এটা দেওয়া আছে। তো কি কি ক্যালকুলেট করতে হবে? ডিটারমাইন ব্যাংক রেশিও নাম্বার 2, ট্রান্সফরমার রেশিও নাম্বার 3, rated line and phase currents for the high side and rated line and phase currents for the low side. আমি আপনাদেরকে এটা এই জন্যই আপলোড করে আপনি দিতে যাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে এই টোটাল জিনিসটা ওইভাবে এখনো পড়ানো হয়নি। ওকে, বাট যেহেতু এখানে ইনক্লুড করা আছে প্লাস আমি আপলোড করব, একটু শর্টে বলে রাখি। লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের একটা রিলেশন আছে, যেমন হচ্ছে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 ইনটু ফেজ ভোল্টেজ। মানে আপনার যদি ফেজ ভোল্টেজ জানা থাকে ওইটাকে √3 দিয়ে গুণ করে দিলে আপনি হচ্ছে লাইন ভোল্টেজ পাবেন। অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে আমি যদি হচ্ছে ধরেন লাইন জানি ফেজ জানি না, তাহলে লাইন ভোল্টেজকে √3 দিয়ে ডিভাইড করলে ফেজ ভোল্টেজটা পাওয়া যায়। বুঝা গেল? আমার এই কোশ্চেনে কি দেওয়া আছে? এই কোশ্চেনে হচ্ছে আমাকে হাই সাইড আর লো সাইডের যে লাইন ভোল্টেজ ওইটা গিভেন, তাই না? তাহলে আমি ফেজ ভোল্টেজটা কিভাবে বের করতে পারি? ওইটাকে দিয়ে ডিভাইড করে দিব √3 দিয়ে। তো এখানে অ্যাকচুয়ালি এই কাজটাই করা আছে, খেয়াল করে দেখেন। প্রথমত যখন আমরা ব্যাংক রেশিও ক্যালকুলেট করব, ব্যাংক রেশিও কিভাবে বের করে? The bank ratio is the ratio of high side to low side line voltage, অর্থাৎ দুইটার মধ্যে যে রেশিও এটাকে আমরা বলি হচ্ছে ব্যাংক রেশিও। কোন দুইটার মধ্যে রেশিও? হাই সাইড টু লো সাইড লাইন ভোল্টেজের মধ্যে রেশিও। তো আমার কোশ্চেনে দুইটা ভ্যালু দেওয়া ছিল, একটা 4160 ভোল্ট আর একটা হচ্ছে 240 ভোল্ট। তাহলে আমরা এই দুটোকে ডিভাইড করে নিয়ে প্রথমে এখান থেকে ব্যাংক রেশিওটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেটেড ভ্যালু আসছে হচ্ছে 17.3। এরপর আমাদের এটা কোন কানেকশনে দেওয়া আছে? না ওটা না, পড়া y টু ডেল্টা, তাই না? y ডেল্টা কানেক্টেড। y বলতে এখানে আমরা এটাকে ধরে নিব যে প্রাইমারি সাইডের কথা বোঝানো হয়েছে, ডেল্টাটাকে আমরা ধরবো হচ্ছে সেকেন্ডারি। এটা নিজেদের বোঝার সুবিধার্থে প্রাইমারি সেকেন্ডারি করে নিলাম। তাহলে এখান থেকে আমরা যখন ক্যালকুলেট করতে যাব, লাইন ভোল্টেজ দেওয়া থাকলে কি বললাম, ওইটাকে একটা ফর্মুলাতে ফেলানো যায় যে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 ইনটু ফেজ ভোল্টেজ। তাহলে আমাকে কোশ্চেনে যেহেতু লাইন দেওয়া আছে, আমি ফেজ ক্যালকুলেট করতে গেলে কি করব? এই √3 দিয়ে এটাকে ভাগ দিয়ে দিব। ঠিক আছে? এটা কার জন্য করলাম? সেকেন্ডারি সাইড, প্রাইমারি সাইডের জন্য। সেম কাজ হচ্ছে আমরা সেকেন্ডারি সাইডের জন্য করব। কিন্তু এখানে আপনাদের একটা লজিক একটু মাথায় রাখতে হবে। আমার যে প্রাইমারি সাইডটা ছিল, এই যে বললাম না ওয়াইটাকে আমি প্রাইমারি কনসিডার করব, ডেল্টাটাকে সেকেন্ডারি করব, এর পেছনে একটা লজিক আছে। ঠিক আছে? লজিকটা কি? যখন আপনি ওয়াই কানেকশনের কথা চিন্তা করছেন, ইন দ্যাট কেস আপনার লাইনের সাথে ফেজের এই রিলেশনটাকে অ্যাপ্লাই করতে হবে। আর আপনি যখন ডেল্টা কানেকশনের কথা চিন্তা করছেন অর্থাৎ সেকেন্ডারিতে, তখন দুইটা ভোল্টেজের ভ্যালু সেম হবে, অর্থাৎ আমার ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজটা সেম হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম? এজন্য পরীক্ষায় যখন ওই যে ওই টার্মটা লেখা থাকবে ওয়াই ডেল্টা, ওইগুলো আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। যদি এটা দিয়ে কারো কোনো কনফিউশন থাকে একটু সার্চ করতে পারেন।
ক্যালকুলেটিং ভোল্টেজ ইন ওয়াই অর ডেল্টা এরকম ভাবে দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন যে হোয়াট আর দ্য রিলেশন বিটুইন লাইন এন্ড ফেজ ভোল্টেজ। আচ্ছা আমি না দেখাই দিই যেহেতু এই টপিক আগে পড়েন নাই। পয়েন্টগুলো একটু নোট করে রাখেন কারণ এগুলো যেহেতু একদম নতুন তো পরে ভুলে যাবেন। প্রথমে এই অংশটুকু একটু নোট করে রাখেন যে for a three phase or star connection the line voltage and phase voltage relation can be mathematically written as line voltage is equal to √3 into phase voltage। দেখা যাচ্ছে না? এখন সামনে চলে আসেন, পরীক্ষার জন্য ভাবে বুঝিয়েছি না। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এগুলো লিখে রাখেন। PL দিয়ে বোঝা যাচ্ছে লাইন, PH সেটা হচ্ছে ফেজ, আর টোটাল থেকে আমরা ইউনিট করে বলবো। VI লেভেলে বলতে আই না জাস্ট সাবস্ক্রিপ্টে স্মল l লেখা। L আমরা ওয়াই কানেকশন যেটাকে বলি ওইটাকে আরেকভাবে হচ্ছে স্টার কানেকশনও বলা যায়। ঠিক আছে, এটাও লিখে রাখেন। আমাদের হচ্ছে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে এটা কেমন হবে? ডেল্টা কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজটা কি হয়? ইকুয়াল হয়। আর স্টার কানেকশনের ক্ষেত্রে কি হবে? স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 ইনটু ফেজ ভোল্টেজ। এই পয়েন্টগুলো নোট করেন, নাহলে ওই ম্যাথটা বুঝবেন না। Three phase की क्या स्टार कनेक्शन होगा? কোনটা? For a three phase or star connection, three phase की star connection होती है। আপনার হচ্ছে স্টার কানেকশন যেটা ওইটাকে হলো ওয়াই কানেকশনও বলে। এটা স্টার না, ঠিক স্টার কানেকশন। Three phase की star connection होती है। থ্রি ফেজের ক্ষেত্রে আপনার স্টার কানেকশন হয়, ডেল্টা কানেকশন হয়। যদি স্টার কানেকশন হয় তাহলে লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের রিলেশন √3 দিয়ে, আর যদি আপনার ডেল্টা কানেকশন হয় তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ ইকুয়াল হবে। ঠিক আছে, তো এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবেন যে যদি আপনার ডেল্টা কানেকশন হয়, all the three ends of the phase are connected to form a closed triangular loop and it is no common neutral point as in a star connection. Here the line and phase voltage are related as follow: V line is equal to V phase। আর যদি আপনাকে কারেন্ট বের করতে বলে তখন আবার রিলেশনটা হচ্ছে উল্টা, মানে আগেরটার মতো। তখন লাইন কারেন্ট সমান হবে √3 ইনটু ফেজ কারেন্ট। বুঝতে পেরেছেন? এবং স্টার কানেকশনের ক্ষেত্রে কি কারেন্ট সেম হবে? সেম হবে। আমি স্টারটাও দেখাচ্ছি। ডেল্টা কানেকশন হলে আগেরটার জাস্ট ডেল্টা লিখলে তো চলবে না, খালি ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে। ভোল্টেজের ক্ষেত্রে ডেল্টা কানেকশনে দুইটা ইকুয়াল হয়।
এখানে ডিরেক্ট ইকুয়েশন ফরম্যাটে দেখেন না, কিন্তু ইকুয়েশন ফরম্যাটে এখানে দেখানো ছিল যে ভোল্টেজের ক্ষেত্রে √3 দেওয়া হবে। লেখা হচ্ছে সবার? আচ্ছা, তাহলে এখন এই অংশটুকু ক্লিয়ার যে আমাদের প্রথমে যখন y প্রাইমারি সাইডের কথা বলা হয়েছিল সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন কোনটা অ্যাপ্লাই করছিলাম, লাইনের সাথে √3 ইনটু ফেজ দিয়ে। আর যখন হচ্ছে সেকেন্ডারির কথা বলা আছে, সেকেন্ডারি সাইডটা আমাদের কোন সাইডটা, ডেল্টা সাইডটা, রাইট? তো ডেল্টার ক্ষেত্রে এই দুইটা ভোল্টেজ কি হবে, সেম হবে। আর টার্নস রেশিও ক্যালকুলেট করার সময় কিভাবে করতে হয়, টার্নস রেশিও মানে হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। তাহলে আমরা এখান থেকে যখন ইনপুট নিলাম তখন ইনপুটে দুইটা লাইন ভোল্টেজের কথা বলা ছিল। একটা হচ্ছে আমাদের এই যে এই ভোল্টেজটা হাই সাইডের জন্য ডিভাইডেড বাই এর লো সাইডের ভোল্টেজ কত দেওয়া আছে, 240, এই দুইটাকে দিয়ে ভাগ করে দিয়েছে। ক্লিয়ার? এই অঙ্কটা সবাই একবার একটু এই পর্যন্ত আগে শেষ করেন তো। কোশ্চেনটা দরকার লাগে লিখে নেন, নিয়ে আমাদের প্রাইমারি সাইডে কিভাবে কি ক্যালকুলেট করলাম, ব্যাংক রেশিও কিভাবে বের করলাম, স্টেপগুলো খাতায় লিখে নেন। একটু জুম করা যায়? হ্যাঁ, sure। আচ্ছা, তার আগে এই ইকুয়েশনটাকে দেখেন সামারাইজ করা আছে একসাথে করে, কেউ চাইলে এরকম ভাবে একটু লিখে রাখতে পারেন যে ফর y কানেকশন v line is equal to √3 into v phase, আর কারেন্ট ক্যালকুলেট করার সময় I line is equal to I phase, অর্থাৎ লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম হবে y কানেকশনের সময়। আর ইন কেস অফ ডেল্টা কানেকশন লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ ইকুয়াল হবে, কারেন্টের সাথে রিলেশন হচ্ছে লাইন কারেন্ট সমান √3 into ফেজ কারেন্ট। এই চারটি ইকুয়েশন সবাইকে খাতায় লিখে নিতে একবার। ইকুয়েশন চারটা লিখে নিয়ে তারপরে অঙ্কটা সলভ করা শুরু করেন। Why do island life is same? আপনাদের কাছে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, বলেন তো এইখানে যখন আমরা ভ্যালু নিলাম মানে টার্নস রেশিওটা ক্যালকুলেট করলাম সেকেন্ডারি সাইডের জন্য, তখন 4160 না নিয়ে 2400 কেন নেওয়া হলো? দেখেন আমরা যখন এই রেশিওটা নিয়ে কাজ করছি আমার দুইটাই কি ফেজ ভোল্টেজ লাগবে না? তো আমার সেকেন্ডারি সাইড অর্থাৎ ডেল্টার জন্য যখন ছিল তখন তো এই ভোল্টেজ হচ্ছে ফেজেও যা লাইনেও তাই সেম। বাট আমি যখন প্রাইমারি সাইডেরটা নিচ্ছি, একে যদি আমি নিয়ে নেই এটা কি হয়ে যাবে, লাইন হয়ে যাবে। তাহলে তো আমি লাইনটাকে নিয়ে কাজ করতে পারবো না, আমার ওর পার্সপেক্টিভে ফেজ ভোল্টেজ যেটা ছিল হাই সাইডের ওইটাকে নিতে হবে। বোঝা গেল? পরীক্ষায় যাতে এই জায়গাটা ভুল না যায়। হ্যাঁ শিওর। দেখেন পরীক্ষার সময় অনেকে যে ভুলটা করে ফেলে, এই টার্নস রেশিওটা ক্যালকুলেট করার সময় এই হাই সাইড ডিভাইডেড বাই এই লো সাইড আবার এখানে করে ফেলে, ঠিক আছে? কিন্তু আমরা যখন লাইনেরটা নিচ্ছি, দুইটারই লাইন যখন আমি কনসিডার করছি তখন হাই সাইড ডিভাইডেড বাই লো সাইড করার সময় আমি দুইটাকে লাইন ভ্যালুটা নিব। কিন্তু যখন আমি সেকেন্ডারিতে এখানে ক্যালকুলেট করতে যাচ্ছি আমার তো ফেজেরটা দরকার, ঠিক না? তাহলে ফেজ ক্যালকুলেট করতে গেলে যখন আমরা ডেল্টা কানেকশনের এই ভ্যালুটাকে কনসিডার করছি, ডেল্টার জন্য কি বললাম যে লাইনের ভ্যালু আর ফেজের ভ্যালু সেম থাকে, রাইট? তো 240 কে নিয়ে আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এই ভ্যালুটাকে নিয়ে। আমি যদি এটা এখানে ভুলে বসাই দিই তাহলে কিন্তু লাইনের ভ্যালু বসানো হয়ে যাবে, ঠিক
ঠিক আছে? তাহলে লাইনের পার্সপেক্টিভে যখন আমি ফেস ক্যালকুলেট করলাম আমার কত এসেছিল এটা 2402 না, তাহলে ওই মানটা এখানে বসাতে হচ্ছে। বুঝতে পেরেছেন এবার? সবাই বলছেন, একজন বোঝেন না, কোথায় বোঝেন না বলুন তো হাদিস? মানে এই ভ্যালুটা কেন দিলাম এটা বোঝেন না? ভ্যালুটা আমি ম্যাথ বুঝতেছিলাম কিন্তু আপনি কি বললেন তারপরে ও আচ্ছা, ম্যাথ বোঝার কথা মানে বলতেছিলাম যে এইখানে যখন ভ্যালু নেবেন খেয়াল করে দুইটাই ফেস ভ্যালুটা বসাবেন, একটা লাইন একটা ফেস বসাই দেন না। আর ইকুয়েশন চারটা লেখা হয়েছিল, অঙ্কটা জিমিস অঙ্কটা একটু জুম করতে হবে। আরো শুরু করবো দেখা করছি এখানে যে চারটা ইকুয়েশন লিখলাম, চারটা ইকুয়েশনই কিন্তু দরকার পড়বে ম্যাথটা সলভ করতে। এই নম্বর কোশ্চেনটা কি? এই নাম্বার কোশ্চেন হচ্ছে ব্যাংক রেশিও। ব্যাংক রেশিও বলতে বোঝায় যে the ratio of high side to low side line voltage। আমরা এতক্ষণ সলভ করলাম হচ্ছে এ আর বি নাম্বারটা, অর্থাৎ ব্যাংক রেশিও আর ট্রান্সফরমার রেশিওটা ক্যালকুলেট করা হচ্ছে। সি তে বলা ছিল, হয়েছে বি পর্যন্ত সবার? লেখা শেষ হলে এবার একটু সবাই দিকে খেয়াল করেন। সি তে বলা আছে রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফর দা হাই সাইড, আর ডি তে হলো রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফর দা লো সাইড। তাহলে লাইন কারেন্টও লাগবে আমার, ফেজ কারেন্টও লাগবে হাই সাইডের জন্য। সিমিলারলি লাইন কারেন্ট এন্ড ফেজ কারেন্ট লাগবে হচ্ছে লো সাইডের জন্য। তাহলে আমাকে বলেন তো আমার হাই সাইডটা কি ধরনের কানেকশন? ওয়াই ওয়াই কানেকশন। আচ্ছা, তাহলে আমরা যখন হাই সাইডের জন্য ক্যালকুলেট করতে যাব লাইন আর ফেজের মধ্যে সম্পর্ক কি? হাই সাইডে লাইন আর ফেজ সম্পর্ক। হ্যাঁ, হাই সাইডে লাইন আর ফেজ কারেন্টের সম্পর্ক, 3 ফেজ কারেন্টের সাথে সম্পর্ক ইকুয়াল ইকুয়াল, দুইটা হচ্ছে ইকুয়াল। দ্যাট মিন্স আমি যদি ফেজ কারেন্টটাকে ক্যালকুলেট করতে পারি ওইটার ভ্যালু আর লাইন কারেন্টের ভ্যালু আমার সেম আসবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কি কি জানি? আমরা হচ্ছে ওয়াই সাইডের জন্য বা হাই সাইডের জন্য হচ্ছে আমাদের এস এর যে ভ্যালুটা দেওয়া আছে ওই ভ্যালুটা জানি। এস এর ভ্যালু কোন রেঞ্জে দেওয়া? কেভিএ তে, অর্থাৎ 150 কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, ঠান্ডা মাথায় শুনেন। আর লাইন ভোল্টেজের মানটা কিসে দেওয়া ছিল? ভোল্টেজে দেওয়া আছে 4160 ভোল্ট, রাইট? ইনপুট লাইন ভোল্টেজ ফর হাই সাইড ইজ 4160। এখন আমাকে বলেন তো যখন আমি এস এর ভ্যালুটাকে এখানে অ্যাপ্লাই করতে যাব তখন কি আমি 150 কেভিএ ইউনিটে রাখবো নাকি 1000 দিয়ে গুণ করে ভোল্ট ইউনিটে লিখতে হবে, ভোল্ট অ্যাম্পিয়ারে? তাহলে ইকুয়েশনটা লিখেন S is equal to √3 লাইন ভোল্টেজ ইনটু লাইন কারেন্ট। হ্যাঁ S হচ্ছে আপনার এই যে কেভিএ এর রেটিংটা দেওয়া আছে না অ্যাপারেন্টে, এই কেভিএ এর রেটিংটা মানে এটা ফর্মুলা কি অ্যাপারেন্ট পাওয়ার 150 কেভিএ। তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করে নিব 150 মাল্টিপ্লাইড বাই 1000 ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে ইকুয়েশনটা কি বললাম? S is equal to √3 into line voltage into line current। এখান থেকে লাইন কারেন্টটা বের করেন। D number rated
rated line and phase current for low side. Or the high side and low side. হবে step. লাইন কারেন্টের ভ্যালু কত এসেছে? সবাই কি 20.8 আসে কিনা দেখেন। এটা যেহেতু আমরা হাই সাইডেরটা ক্যালকুলেট করছি তাহলে লাইন ভোল্টেজও কি হাই সাইডের জন্য দেওয়া লাগবে, এজন্যই হচ্ছে 4160। আর যেহেতু এটা হচ্ছে আমার ওয়াই কানেক্টেড, সুতরাং একটা যদি আমি কারেন্টের মান বের করতে পারি অপরটাও সেম হবে। Since the high side is Y connected, therefore I phase is equal to I9. শেষ সবার? আমি না? আচ্ছা, যাদের শেষ তারাই লাস্টেরটা ট্রাই করেন তো, এটা আগে আমি কিছু বলবো না। Rated line and phase current for low side. High side. যখন লো সাইডেরটা নিয়ে ক্যালকুলেট করতে যাবেন, লো সাইডটা আমাদের কি ধরনের কানেকশন ছিল? ডেল্টা। ডেল্টার ক্ষেত্রে দুইটা কারেন্টের মধ্যে রিলেশনশিপ, মানে রিলেশনশিপটা কি? লাইনের সাথে ফেজের √3। তাহলে I line is equal to √3 into I phase। ক্যালকুলেশন করে দেখেন কত আসে। আচ্ছা, ওয়েট,
যারা মনে করছেন এখান থেকে তো লাইন কারেন্ট বের করেই ফেলছি, ওইটার সাথে কোনো কিছু করে আমি ফেজটাকে বের করতে পারবো তা কিন্তু হবে না, কারণ আপনি হচ্ছে যে লাইন কারেন্টের ভ্যালু বের করেছেন ওটা হাই সাইডের জন্য ছিল। এখন আপনাকে লাস্টে যেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে ওইটা হলো লাইন এন্ড ফেজ দুইটাই বের করতে হবে ফর লো সাইড। ভালো লাগে না? ভালো না লাগলেও কিছু করার নাই। দেখেন একবারে যদি দুইটা কাজ হয়ে যেত তাহলে তার আমাদের ওয়াই ডেল্টা দুই ধরনের কানেকশনের কথা বলা থাকতো না। সবাই একটু খেয়াল করেন আস্তে। আমাদের যেহেতু ওয়াই ডেল্টা দুই টাইপের কানেকশনের কথা বলা আছে, সুতরাং আমাদের ভালো না লাগলেও দুইবারই ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আপনি যখন এই যে সি নাম্বারটা বের করলেন যে রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফর দা হাই সাইড, তখন আপনি কোন ভ্যালুগুলোকে চুজ করেছিলেন? সবই হচ্ছে হাই সাইডের ভ্যালু নিয়ে কাজ করছেন, রাইট? তাহলে এখন ওইটার সাথে যদি আপনি √3 করে দেন তাহলে কি কিছু হবে? আপনার তো এই লাস্টে আবার ক্যালকুলেট করতে বলছে হচ্ছে লো সাইডের জন্য। সো ইনিশিয়ালি আপনার ভ্যালু চুজ করতে হবে কত? 240। তাহলে তো টোটাল ক্যালকুলেশনই চেঞ্জ হয়ে যাবে আবার। সবাই এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, যখন আমি লো সাইডের জন্য নিলাম আমার এস এর ভ্যালু তো সেমই থাকবে, রাইট? আর যে ইয়ারটা ছিল লাইন ভোল্টেজটা ছিল এটা এখন 240 হয়ে যাবে। ওইখান থেকে আমি লাইন কারেন্টটা পাবো, যখন ফেজ কারেন্টটা ক্যালকুলেট করতে হবে সিম্পলি ওইটাকে √3 দিয়ে ডিভাইড করে দিব। একটা জিনিস মাথায় রাখেন যে লাইন কারেন্টের সাথে ফেজ কারেন্ট যখন বের করবে তখন সূত্র হচ্ছে I line is equal to √3 into I phase. সো যখনই আপনি ফেজটাকে বের করতে যাবেন তখন √3 দিয়ে ডিভাইড করে দিতে হবে। পরীক্ষার সময় সূত্র যদি উল্টাপাল্টা লিখেন তাহলে কিন্তু আর অঙ্ক মিলবে না। সবাই লেখা শেষ করেন, আমি ফর্মুলাগুলো মনে রাখার একটা শর্টকাট ওয়ে শিখিয়ে দিব। জিনিস তো সোজা, মার্কেস অনেক বেশি। মাইন্ড ব্যাচ বেশি না, আপনারা ফার্স্ট টাইম করছেন তো এইজন্য মনে হচ্ছে। আর অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে লো সাইড কথাটা খেয়াল না করলে, যে আগে যা ভ্যালু পাইছিলাম ওটাকে আমি √3 দিয়ে ডিভাইড করে দিলাম। এটা সব কিছু কি আর শর্টকাটে হয়? শেষ হয়েছে? আচ্ছা 360.8 আর পরেরটা হচ্ছে 208.3। আচ্ছা যার যতটুকু লেখা হয়েছে একটু স্টপ করে সবাই বোর্ডের দিকে তাকান, একটা জিনিস খেয়াল করেন। প্রথমত হচ্ছে আমাদের এই ফর্মুলাটা মনে রাখাটা খুব একটা ডিফিকাল্ট না, যে লাইন ভোল্টেজ সমান √3 ইনটু ফেজ ভোল্টেজ, ঠিক আছে? শুধু এই একটা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখেন বাকি চারটা ইজিলি আপনার হচ্ছে মেমোরাইজ বাদেই মনে থাকবে। এটা কার জন্য ছিল? ওয়াই কানেকশনের জন্য, রাইট? তাহলে একটা সময় যদি আমার লাইনের সাথে ফেজের √3 সম্পর্ক হয় কারেন্টটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আর যখনই আপনি ডেল্টা কানেকশনে যাচ্ছেন, ডেল্টা কানেকশনে জাস্ট অপোজিট, এখানে ভোল্টেজের সাথে যে সম্পর্কটা ছিল হুবহু ওই সম্পর্কই কারেন্টের সাথে, যেমন লাইন ইজ ইকুয়াল টু √3 ইনটু I phase। আর এর ক্ষেত্রে কারেন্টে যেটা ছিল ওইটা কার হয়ে যাবে? ভোল্টেজের ইকুয়েশন হয়ে যাবে। বোঝা গেল? যদি এভাবে মনে রাখতে পারেন তাহলে একটা সমীকরণ জাস্ট মাথায় রাখলে চারটা আপনাদের ইজিলি মানে লিখতে পারবেন। বুঝাইতে পারলাম? এটা কি আর রিপিট করতে হবে? আচ্ছা এবার আসি এই ম্যাথটাতে। এই ম্যাথটা পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমি পুরোটা আরেকবার সামারি করে দেই। আমাদের এই ম্যাথের হচ্ছে চারটা পার্ট ছিল, রাইট? সো ফার্স্ট পার্টে কি ক্যালকুলেট করতে বলা হচ্ছে? ফার্স্ট পার্টে আমাদেরকে ব্যাংক রেশিও, একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। এটা কি করতে হবে? হাই সাইড আর লো সাইডের যে আমার লাইন ভোল্টেজ আছে ওই দুইটাকে রেশিও নিতে হবে। ওকে, তো এখানে আমার এত কিছু চিন্তা ভাবনা নাই, সরাসরি দুইটাকে ভাগ করে দিব, দিলে হচ্ছে যে অ্যানসারটা আসবে ওইটাই।
সেকেন্ডের থেকে আমাকে একটু চিন্তা ভাবনা শুরু করতে হবে। সেকেন্ডে কি বলা আছে, ট্রান্সফরমার রেশিও। তাহলে ট্রান্সফরমার আমি রেশিওটা যখন ক্যালকুলেট করতে যাচ্ছি আমার প্রাইমারি সেকেন্ডারি দুইবার করতে হবে। কেন? কারণটা হলো আমি হচ্ছে প্রাইমারি যে সাইডটা আছে এটাকে আমরা কি কনসিডার করছি, y, আর সেকেন্ডারিটাকে কনসিডার করা হচ্ছে ডেল্টা। তো আমাদের y আর ডেল্টার মধ্যে সূত্রের ভেরিয়েশন আছে, ঠিক না? তাহলে আমাকে অবশ্যই দুইবার ক্যালকুলেট করতে হবে। নরমালি কি করতাম আমরা, ট্রান্স রেশিও আগে একবার ক্যালকুলেট করে দিতাম ট্রান্সফরমারে, কিন্তু এখানে যেহেতু y ডেল্টার একটা প্যাচ আছে সুতরাং আমাকে একটু কেয়ারফুলি জিনিসটা ক্যালকুলেট করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাতে প্রথমত আমাকে কি করতে হবে, এই রেশিওটার অ্যাক্রসে y সাইড বা প্রাইমারি যেটা আছে এইখানে আগে ক্যালকুলেশনটা শেষ করা লাগবে। y এর জন্য কি, লাইনের সাথে √3 ইনটু ফেজ, তাহলে আমি শুরুতে ফেজ ভোল্টেজটা বের করে নিলাম। আর সেকেন্ডারি যেটা ছিল ডেল্টা, ওইটার ক্ষেত্রে কি ফেজ আর লাইন আমার ইকুয়াল থাকে, ঠিক না? তাহলে এখন এটা যখন আমি ক্যালকুলেট করব রেশিওটা, আমার দুইটার ক্ষেত্রে কার রেশিও লাগবে, ফেজের রেশিও লাগবে। তাহলে আমি এখান থেকে ফেজের ভ্যালু পেয়েছিলাম 2402 ডিভাইডেড বাই, এটা তো দুইটার ক্ষেত্রেই সমান, তো আমি দুইটাকে রেশিও আকারে নিয়ে নিলাম। ক্লিয়ার এই পর্যন্ত সবার? আচ্ছা, পরীক্ষায় এই পর্যন্ত মোটামুটি যাও একটু ঠিক করে, ঝামেলাটা বাদে হচ্ছে সিআরডি তে। সিআরডি তে সবারই একটা মানে মোটামুটি ধারণা এসে পড়ে যে আমার যেহেতু এখানে সূত্র ছিল যে y আমার লাইন আর ফেজ ইকুয়াল হবে, তাহলে ওইখান থেকে আমি যে ভ্যালুটা পেলাম ওকে আবার d তে যে আমি √3 দিয়ে গুণ করে দিলে আমার কাজ শেষ, বা √3 দিয়ে ভাগ দিয়ে দিলে আরেকটা পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি এটা হবে না। কেন হবে না? কারণ আপনাকে একদম স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে যে রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফর দা হাই সাইড, d তে বলা রেটেড লাইন এন্ড ফেজ কারেন্ট ফর দা লো সাইড। সুতরাং আপনি যখন সি ক্যালকুলেট করবেন আপনাকে সব এই হাই সাইডের ভ্যালুগুলোকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, যখন ডি করবেন তখন এই লো সাইডের ভ্যালুগুলোকে নিয়ে ক্যালকুলেট করতে হবে। সো আশা করব পরীক্ষা এটা আর ভুল হবে না। আর লাস্টে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার y আর ডেল্টার আবার যে ফর্মুলা ওটা ঠিকভাবে বসাইতে হবে যখন আপনি y কালেকশনের জন্য বের করছেন, অর্থাৎ হচ্ছে আমার প্রাইমারি বা হাই সাইডে তখন দুইটা কারেন্টের ভ্যালু সেম, আর যখন আমি সেকেন্ডারি বা লো সাইডে যাচ্ছি একটার সাথে আরেকটা হলো √3, কার সাথে, লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু √3 ইনটু ফেজ কারেন্ট। তো এভাবেই হলো আমাদেরকে জিনিসটা ক্যালকুলেট করে নিতে হবে। আরেকটা সিলি মিস্টেক আছে, এটা সচরাচর মানুষ করে না, তাও একটু বলে রাখি। যখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে বসাবো তখন আমি কিন্তু ভোল্টেজ কোডটা নিচ্ছি, লাইনের ভোল্টেজ নিচ্ছি, সো অবভিয়াসলি এখান থেকে আমি কারেন্ট কোডটা পাবো, লাইন কারেন্ট পাবো। এজন্য সাবস্ক্রিপ্টে যখন লিখবেন তখন এই লাইন না ফেজ জিনিসগুলো আপনাদেরকে মেনশন করে দিতে হবে। ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? হ্যাঁ, স্লাইড আজকে আপলোড করবো বলে তো হুট করে এই টপিক পড়াইলাম, নাহলে তো এই টপিক আরো পরে আসার কথা। আর আমি ফার্স্টে ফর্মুলা বলে নিতে আমি মনে করেছিলাম আপনারা এই কোর্স আগে করছেন যে y ডেল্টার সময় লাইন ফেজের সম্পর্কটা জানেন। না, এটা হচ্ছে আপনার পাওয়ারই করে। আমাদের একটা 301 এর কোর্স থাকতো পাওয়ার সিস্টেম, ওই কোর্স আর কি করবো, আপনারা মনে এখনো পাওয়ারের কোর্স পান নাই। লাস্টের দিন হচ্ছে আপনাদেরকে সিলিং ফ্যান বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে ওইটা একটু আলোচনা করা শুরু করেছিলাম, বাট ক্লাস শেষ হয়ে গেছে। আজকে একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা আমি গ্রুপে আপলোড করে দিব। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, মোটর মানে ফ্যানটা টোটালি কিভাবে কাজ করে ওইটা দেখানো হয়েছে। এখানে কোনো কার্টুন নাই, বাট অ্যানিমেশন দেওয়া সব। আচ্ছা, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন? Its name, this part is stationary. This is a rotor ring, and this ceiling fan. We all see this in everyday life, but how does it work? Let's understand the working of ceiling fan. First of all, let's disassemble the fan.
In this fan there is a single-phase induction motor. This is a stator of fan, and as its name, this part is stationary. This is a rotor ring, and this part is contact with fan outer. একটু ভলিউম কমাতে হবে। So when this part is rotated, the fan is rotated. On this stator core, there are two windings, starting winding and running winding. Windings are wound on stator core, and for prevent earthing, insulated paper is used. Is contact with fan out. This is a rotor ring, and this part is contact with fan outer casing, so when this part is rotated, the fan is rotated. On this stator core, there are two windings, starting winding and running winding. Windings are wound on stator core, and for prevent earthing, insulated paper is used. The stator core is made up of stampings to reduce the eddy current effect and hysteresis losses. Induction motor is not self-starting, but why? এই ধরনের কনসেপ্টগুলো আমরা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রেও দেখেছিলাম না এখানে হচ্ছে আপনার হিস্টেরিসিস লসের পড়ানো ছিল। হ্যাঁ হিস্টেরিসিস লসের ডিটেইলসে পড়ানো হয় না বাট ট্রান্সফরমার পড়ানোর সময় তখন এই যে লসগুলো মিনিমাইজ করার জন্য এই ধরনের স্ট্রাকচারগুলো বিল্ড করা হয় এই সম্পর্কে আলোচনা করছিলাম। When we give the alternative current to the winding, it produces magnetic field, which is continuously changing from north to south and south to north. When this alternative magnetic field cut the rotor ring, according to Faraday law, an EMF is induced in rotor ring, and current is flow in ring. When a current-carrying conductor is placed in a magnetic field, a mechanical force is exerted on the conductor, which can make the conductor move, but in this case the whole ring is rotate rather than move. We know that alternating current changes its direction in every half cycle. In positive cycle of alternating current, the torque produced on a ring is clockwise, and in negative cycle, anti-clockwise. This change in cycle is very rapid, 100 times in 1 second if frequency is 50 Hz. It is not possible for ring to change its direction quickly due to its inertia. Hence the resultant torque is zero, and the ring is not rotated. So, to overcome this problem, for give starting torque to our fan, we use second winding or starting winding and a capacitor. The capacitor is put in series with starting winding. This whole arrangement is in parallel with running winding. How this arrangement works, let's see. There are two waveforms of current in starting winding and running winding. The capacitor is in series with starting winding, so the current in starting winding is lead by 90 degrees. We know that the magnetic field or flux is directly proportional to the current, so the magnetic field of starting winding is also lead by 90 degrees. At 0 degree, the current in running winding is 0, but current in starting winding is maximum. So the resultant magnetic field is at a 0 degree. At 45 degree, আমাদের ওভারল্যাপিং কার্ভ থাকতো তাহলে কি আপনার এরকম ধরনের কোনো ভেক্টর সাম পসিবল ছিল না হয়তো না আবার আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের এখানে নরমালি সবগুলো মোটরের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ফেজ ডিফারেন্স হচ্ছে 120 করে থাকে তো 120 না থেকে যদি আপনার সবগুলো মানে ফেজে থাকতো সেম ফেজে তাহলে কি এটা পসিবল ছিল না মুভমেন্ট পসিবল ছিল না কেন ছিল না এটা শেষ করে আরেকটা ভিডিও দেখাবো in running winding is average, and current in starting winding is average. So the resultant magnetic field is at a 45 degree. At 90 degree, the current in running winding is maximum, but current in starting winding is 0. So the resultant magnetic field is at a 90 degree. You see that this resultant magnetic field is rotating. By making phase difference, we produce a rotating magnetic field. The speed of rotation of magnetic field in this type of AC motors is called synchronous speed. তাহলে এই যে রোটেটিং যে একটা পার্ট বা রোটেটিং ফিল্ডটা ক্রিয়েট করার জন্য আমাদের কি থাকতে হচ্ছে দুটার মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে থাকাটা ম্যান্ডেটরি আর আমরা ফেজ ডিফারেন্সটা এভাবে কিভাবে আনতে পারলাম ক্যাপাসিটর এটা কি সিঙ্ক্রোনাস স্পিডে করে হ্যাঁ সিঙ্ক্রোনাস স্পিডে When we put rotor ring in this rotating magnetic field, the current flow in ring, and at this time the ring is rotating in magnetic field direction. So the fan is rotating.
The capacitor is used in fan to provide starting torque and for maintaining speed. By using more powerful capacitor, you can increase the starting torque as well as speed, but it makes a problem. Fan will run faster and consume more current. If the windings cannot carry the increased current, the fan can overheat and windings burn. For more interesting video, please subscribe my channel. এখন বুঝতে পারছি আমি কেন নষ্ট হয়ে নষ্ট হয় কারণ আপনার যখনই It's a- বলে না যে ফ্যান যদি স্লো ঘুরে তখন আমাদের ক্যাপাসিটারটাকে কোথায় চেঞ্জ করতে হয়, ক্যাপাসিটার যখনই আমরা চেঞ্জ করি তখন আবার ফ্যান হচ্ছে আগের মতোই চলা শুরু করে। এটার সাউন্ড আরো বেশি সার আবার ফ্যান কোন নষ্ট হয় Watch how these three-phase windings are getting fabricated in factories. What you see here is a fully automatic winding process. The windings, and now RMF, own magnets into picture. সাবটাইটেল নেই It's a pleasure. হ্যাঁ সাবটাইটেল না এটার সাবটাইটেল নাই। আচ্ছা এটা আপনারা এমনিতেও বুঝবেন, এই সেম ভিডিও এই টাইপেরই আর কি আমরা প্রিভিয়াস ক্লাসেও দেখেছিলাম, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে অত ক্লিয়ারলি দেখানো ছিল না, এটা জাস্ট বলে গেছে যে আমাদের ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি থাকতে হবে। কেন ফেজ ডিফারেন্সটা হচ্ছে 120 থাকতে হবে, এটা কালকে আমি অন্য একটা অ্যানিমেশন খুঁজতে যেয়ে এই ভিডিওটা পেয়েছিলাম। তো জাস্ট হচ্ছে শুরুর দিকে কয়েক মিনিট দেখলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। Watch how these three-phase windings are getting fabricated in factories. What you see here is a fully automatic winding process. The windings take in electric current and create a rotating magnet field out of it. This RMF is responsible for the motor's rotation. You might be curious about how this magnetic field rotates even when the windings are stationary. Let's unveil its working. Come along. The winding design is not so obvious. It is clear from these visuals. Engineers reached this winding design with years of effort with design iterations, analysis, and the use of fundamentals of electric engineering. So let's start with the fundamentals, and we will reach this design towards the end of this video. Before starting a winding design, we should first understand the qualities of a good RMF. An RMF should have a smooth shape as shown. আচ্ছা আমাকে মনে হয় লাস্ট ক্লাসে একটু এরকম জিজ্ঞেস করেছিলেন যে যদি স্ট্রাকচারটা সেম না হয় সেক্ষেত্রে কোয়ালিটি কেমন কি হবে, ঠিক না? এই ধরনের একটা কোয়েশ্চেন এসেছিল। সো ওইটা আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে একদম ছবি দিয়ে ভালো মতো দেখাই। যেমন গুড আরএমএফ এর জন্য আমাদের কি হবে, প্যাটার্নটা দেখেন সেম আছে, ঠিক না? আর ডিস্টর্টেড যখন এই প্যাটার্নটা আসছে, এই প্যাটার্নটার জন্য কি হবে, আরএমএফ এর ভ্যালুটা আমরা খারাপ পাবো, বা এটাকে আমরা বলি হচ্ছে ব্যাড আরএমএফ। তো প্রথমত হলো আমাদের কোয়ালিটিটা এনশিওর করার জন্য প্যাটার্নটা ফলো করাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এখন কেন গুড ব্যাড হয় এটাও একটা রিজন আছে। Not get distorted during its rotation. And third, the central flux lines should be perfectly radial. Let's start the design journey to achieve this perfect RMF using a simple coil. When an alternating current is passed through a coil, the magnetic flux will fluctuate as shown. Now, let's add two more coils, which are apart by 120 degrees. Here, each coil produces its own magnetic field, fluctuating in nature. When we add these magnetic fields, we get the combined magnetic field as shown. This design is a failure. The magnetic field is not rotating. This is where one of the godfathers of electrical engineering, Nikola Tesla, যখন আপনি এভাবে দিচ্ছেন তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে না, রোটেট করতে পারছে না। যদি ম্যাগনেটিক ফিল্ড রোটেট না করতে পারে তাহলে কি হবে, হবে না। আর তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাকে রোটেট করানোর জন্য আমাদের কি দরকার, সেম এটা সেম Comes into ফেজে picture. ডিফারেন্ট ফেজ লাগে। he observed this disappointing behavior of magnetic field's fluctuation. This field fluctuation happens because all the three fields, maximum or minimum, happen at the same instant. দেখেন আপনার যখন তিনটাই হচ্ছে সেম প্যাটার্ন ফলো করছে, এই তিনটা যদি আমাদের এরকম সাইন ওয়েভ থাকে তাহলে আমরা যখন ম্যাক্সিমাম মিনিমামটা ক্যালকুলেট করতে যাব বা এটা ওভারল্যাপ করবে, আমার তিনটাই কি একটার উপর আরেকটা এরকম ওভারল্যাপিং রেজিয়ন ক্রিয়েট হবে না? তো এখান থেকে কি আমার কোনো ফেজ ডিফারেন্স বা এমন কিছু আমরা পাবো, পাবো না। তিনটা যদি আমি সেম নিই তাহলে দেখেন এখানে কোনো ফেজ ডিফারেন্স আসবে না। রিমোট কেন
maximum or minimum, happen at the same instant. Tesla, while walking in the park brainstorming ideas to create rotating magnetic fields, wondered what if he keeps maximum values at these three fields at different instances? Then there will be no instant when all three currents are zero or maximum at the same time. Eventually, the resultant field will not become zero at any instant. In short, he can avoid the fluctuating behavior. Using the phase shift concept of Nikola Tesla, let's develop a winding which can generate a rotating magnetic field. At the instance to time zero, the resultant of these individual magnetic fields is as shown. Let's save this position for future reference. With variations in AC currents, the magnetic fields take different orientations. If you compare these three instances, you can see that it is like a magnetic field of uniform strength rotating. This winding arrangement is a 6-slot design and generates 2-pole rotating magnetic fields. There you have it. We have just made the magnetic field rotate with stationary coils. Here, we used a single turn for the winding. However, in the industries, they use hundreds of thin cable turns. This will obviously increase the magnetic flux strength. Each of these turns is insulated from the other turns with the help of a liquid varnish lamination. However, the story is not over yet for the winding design. These windings are generally supported inside an iron structure, which also carries the magnetic flux lines. To check the quality of the RMF, we have to rely on FEA results produced with the help of EMWorks 2D software by SolidWorks. You can see that this RMF has two. তো পরীক্ষায় হলো আপনাদের এখানে জাস্ট হচ্ছে কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, যেমন যদি আমি ডিরেক্ট আপনাদের ইলেকট্রিক মোটরের ওয়াইন্ডিং সম্পর্কে কোনো প্রশ্ন দেই তাহলে তো হইবে, আর যদি স্পেসিফিক ভাবে এই ধরনের কোনো একটা গ্রাফ ড্র করে কারণটা আপনাদেরকে বলতে বলি তাহলে হচ্ছে এই শুরু থেকে এতটুকু পর্যন্ত লিখলে চলবে। এরপরে কি ক্লাস আছে ইংলিশ এখানে? শুরু হয়ে গেছে ছোট। ঠিক আছে, তাহলে ক্লাসে চলে যান।